দেখছেন স্বপ্নধারা স্বাধীন সংলাপ, সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আজকে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেছেন যে ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে। আসলে কি ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে? যে সব পরিস্থিতি এখন আমরা দেখছি, সহিংস যে বিভিন্ন জায়গাতে খবর আসছে বিভিন্ন ঘটনার, তারপরে আসলে বলা যায় কি না ভোটের পরিবেশ অনুকূলে আছে কিনা? তিনি যখন বলেছেন তিনি নিশ্চয়ই বিভিন্ন ইনফরমেশন নিয়েই কথাটা বলেছেন। যদি তার কথাও মানা যায় তাহলে একটা স্বস্তির ব্যাপার। আবার জনমনে তো নানা ধরনের প্রশ্ন, যে ঘটনাগুলো ঘটছে গত কয়েকদিন ধরে টানা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেখানেও কিন্তু প্রশ্ন আছে যে আসলে দেশের যে বর্তমান পরিস্থিতি সেটা ভোটের জন্য আসলে কতটুকু অনুকূলে। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের আজকে যে বিষয় আলোচনার বিষয় যে ভোটের পরিবেশ সত্যিই কি অনুকূলে, দুজন আলোচক আছেন, একটু আমরা পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন খায়রুল কবির খোকন, তিনি যুগ্ম মহাসচিব বিএনপি, এবং আছেন সোহরাব হাসান, তিনি সম্পাদক চর্চা.com। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমাকে যখন অনেকে শোনে যে সাংবাদিক, তখন একটা প্রশ্ন, ছোট্ট একটা প্রশ্ন সবসময় করে। আমি ওই প্রশ্নটাই আপনাকে আসলে করতে চাই। শেষ পর্যন্ত ফেব্রুয়ারিতে নির্বাচন কি হচ্ছে? ইনশাল্লাহ আমরা আশাবাদী যে এবারের ত্রয়োদশ নির্বাচনের যে ইতোমধ্যে যে ঘোষিত হয়েছে, যে রোডম্যাপ ঘোষণা করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন, তো তার দিকে তাকিয়ে আছে সারা বাংলাদেশের মানুষ এবং এই দেশের সমস্ত রাজনৈতিক দল এবং পুরা বিশ্ব, মানে পুরো আমার আন্তর্জাতিকভাবেও চায়, জাতিসংঘ চায়, সবাই চায় যে দীর্ঘ 16 বছর এই দেশে মানুষের তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারেনি। আমরা দেখেছি যে কিভাবে নির্বাচন হয়েছে, একটা দিনের ভোট রাতে হয়েছে, আমি আর ডামি হয়েছে। 2024 আপনারা দেখে 2014 দেখেছি 154টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা বিজয়ী হয়েছে। তো এই সব নির্বাচন তো জনগণ চায় যে এই অন্ততপক্ষে এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে দীর্ঘদিনের মানুষ পঞ্জীবিত খবরের বহিঃপ্রকাশ যেটা হলো, যেটা ঐতিহাসিক জুলাই আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে ফেসিবাদের পতন হলো, একটা ফেসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য গঠিত হয়েছে, সেই ঐক্যের যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, যে আমাদের এই সকল শ্রেণী পেশার মানুষের রাজনৈতিক দলের সমর্থন নিয়ে গঠিত হয়েছে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি প্রধান উপদেষ্টার দায়িত্বে আছেন। এবং তার কাছে মানুষের যে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা, আকাশচুম্বী একটি প্রত্যাশা যে উনি একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, ক্রেডিবল, একটি অংশগ্রহণমূলক একটি সুষ্ঠু নির্বাচন করবেন। উনি নিজেও বলছেন যে আন্তর্জাতিক মানের একটি নির্বাচন, সেরা নির্বাচন, ইতিহাসের সেরা নির্বাচন তিনি উপহার দিবেন। তো সেই দিকে নির্বাচন কমিশনও খুব দৃঢ়তার সাথে বলছেন, সমস্ত প্রস্তুতি ইতোমধ্যে তারা সম্পন্ন করেছেন এবং সেই নির্বাচনের দিন তারিখ গণিয়ে আসছে। সেখানে আমরা ঘোষিত, মানে 2026 ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার প্রাক্কালে অনুষ্ঠিত হওয়ার যে ঘোষিত হয়েছে, সেই রুটমের দিন তারিখ মোটামুটি ঘোষিত 12 ফেব্রুয়ারি বোধহয় হবে, সেটা আশা করা যাচ্ছে। সেটাকে সামনে রেখে দাও আমাদের অনেক আশঙ্কা প্রত্যাশা জনগণের রাজনৈতিক দলগুলির রয়েছে। সেই নির্বাচনটা হবে, আমি আশা করি যে সারা নির্বাচনই হবে। যে আজকেও আমরা দেখলাম যে উনি আমাদের যে প্রেস সচিব, প্রধান উপদেষ্টার, তিনিও বলেছেন যে কোনো রকম মানে পৃথিবীর কোনো শক্তি নেই যে এই নির্বাচনকে প্রতিহত করার, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও নির্দেশ দিয়েছেন যে তারা যেন কঠোর হন এবং যেন তারা কোনো ব্যাপারে শিথিলতা না দেখান। এবং নির্বাচনটা প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে প্রশাসনের নির্বাচন কমিশনও বলেছেন তারা নির্বাচনের ব্যাপারে তারা জিরো টলারেন্স এবং সব ধরনের প্রস্তুতি তারা নিচ্ছেন। তো আমরা আশা করবো যে আমরা দায়িত্বশীল আচরণ যেন আমরা করি। আর আপনি কি প্রস্তুতি নিয়ে খুশি, মানে এখন সন্তুষ্ট? এখন এখনো খুশি, কিছু খুশি তো আছি, তারপরেও মানে কিছু শঙ্কা সংশয় থাকেই। হ্যাঁ, সেটা তো আমাদের শেষ পর্যন্ত আমরা আশা রাখতে চাই যে নির্বাচনটা মানে হবে, সবসময়ই তো থাকে এটা। তার মধ্যেও মানে আমরা আশাবাদী যে নির্বাচনটা, যেহেতু মানুষের অনেক কিছু ছাড় দিয়ে আমরা নির্বাচনটা হলো একমাত্র মানে এই জাতীয় রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট, দেশের আইন শৃঙ্খলা রক্ষা, সামগ্রিক দেশের উন্নয়নের জন্য নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। যে নির্বাচনই একমাত্র পথ যে এই সংকট থেকে উত্তরণ হওয়ার। আচ্ছা, আমি একটু সোহরাব হাসান আপনাকে জানতে চাই, এই যে আজকে যে প্রেস সচিব যেটা বলছিলেন যে আজকে যে বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে, বৈঠকের পরে তিনি এই বক্তব্যটি দিয়েছেন। তিনি বলেছেন যে পৃথিবীর কোনো শক্তি নেই যে ফেব্রুয়ারির নির্বাচনকে প্রতিহত করে বা নির্বাচনকে আটকায়। আপনি কি আসলে এই বক্তব্যতে কতটা আস্থা রাখতে পারেন? না, আমাদের যারা সরকারি দায়িত্বে আছেন, উপদেষ্টাদের বাইরে, তারাও যদি রাজনীতিকদের মতো কথা বলেন
এমনকি উপদেষ্টারাও, কারণ এরা তো দলীয় রাজনৈতিক দলের পরিচয়ে আসেননি। তারা আসছেন রাজনৈতিক দলগুলোর সমর্থনে, জনগণের সমর্থনে একটি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করছেন, এবং তারা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন যত দ্রুত সম্ভব দেবেন, এটাই প্রত্যাশিত। এখন পৃথিবীর কোনো শক্তি নেই নির্বাচন প্রতিহত করতে পারে বা নির্বাচন বাধাগ্রস্ত করতে পারে বা নির্বাচন ঠেকাতে পারে। এখন কারা, সে কোন শক্তি নির্বাচনের বিপক্ষে, সে তো সরকারকে বলতে হবে, চিহ্নিত করতে হবে, জানাতে হবে, জনগণকে এটা পরিষ্কার করতে হবে। আমার তো মনে হয় যে কেউ নির্বাচনের বাইরে না। এখন রাজনৈতিক দলগুলো তো নির্বাচনে অংশীদার, আর জনগণ তো ভোটার। তা ভোটাররা নিশ্চয়ই নির্বাচন চাইছেন না, এরকম কোনো প্রমাণ নেই, কারণ তারা 3টি নির্বাচনে ভোট দিতে পারেননি, গরিষ্ঠ সংখ্যক মানুষ, আর সে কারণে তারা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন চায়। এবং 24শে জুলাইয়ের যে আন্দোলন, তারও পেছনে তো নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে না পারার যে বঞ্চনা, সেটাও কাজ করেছে। এখন নির্বাচন অনুকূল পরিবেশ আছে কিনা, প্রথমত হচ্ছে নির্বাচনে কিন্তু খুব বেশি দিন বাকি নেই, 5 মাস। এর মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি একটা উদ্বেগজনক অবস্থায়। প্রতিদিনই কোথাও না কোথাও অঘটন ঘটে, মব ভায়োলেন্স ঘটে, যেটি এই সরকার আসার পর থেকে শুরু হয়েছে। মাঝখানে একটু কমেছিল, সাম্প্রতিককালে এটি বেড়েছে। তাহলে যারা এই মব, এবং বিএনপির একটি আলোচনা সভায় নেতারা বলেছেন যে এই যে মাজারে বা বিভিন্ন স্থানে হামলা, এটা নির্বাচনের সংখ্যা তৈরি করছে, নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করছে। তাহলে এই যে মব তৈরি করছে কারা, কারা মাজারে হামলা করছে, এটা সরকারের জানার কথা। তাহলে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় না? একটার পর একটা তো ঘটছে, মানুষ মারা যাচ্ছে। নির্বাচন অনুকূল পরিবেশের সঙ্গে জননিরাপত্তা কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখন মানুষের যদি নিরাপত্তা নিশ্চিত না করা যায়, একজন ভোটার বা একজন মানুষ রাস্তায় বের হয়ে নিরাপদে ফিরে আসতে পারবেন, এই নিশ্চয়তা যদি না থাকে, সেটা শুধু ভোটের দিনের জন্য নয়, ভোটের আগেও। আর সার্বিকভাবে হ্যাঁ, স্থানীয় প্রশাসনকে জোরদার ভূমিকা পালনের কথা বলেছে। নির্বাচন কমিশনও অনেকগুলো পদক্ষেপ নিয়েছে, সেটা যথেষ্ট কিনা, যে দূরত্ব আছে সেটা অবিলম্বে সরকার দূর করা উচিত। সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের দূরত্ব। নির্বাচনের ব্যাপারে ঐকমত্যে আসতে হবে। বিএনপি সহ যে দলগুলো এখন সক্রিয় বা যাদের সঙ্গে সরকার আলোচনা করছে, নির্বাচন প্রক্রিয়াকে কিভাবে এগিয়ে নেবে এবং পরবর্তীকালে গণতন্ত্র কিভাবে টেকসই হবে, এই দুটো বিষয়। তো প্রথমত হচ্ছে সে নির্বাচনের বিকল্প নেই। নির্বাচনটা কবে হবে, কি হবে, এটা নিয়ে নানা মত আছে। কেউ পিআর পদ্ধতি চাচ্ছে, কেউ গণপরিষদের নির্বাচন চাচ্ছে, আবার বেশিরভাগ দলই জাতীয় সংসদ নির্বাচনের কথা বলছে। বর্তমান সংবিধানের ভিত্তিতে গণপরিষদ নির্বাচন করা সম্ভব কিনা, আইনজ্ঞরা কিন্তু নানা রকম মত দিয়েছেন। আবার পিআর পদ্ধতিতেও যাওয়া সম্ভব কিনা, কারণ পিআর পদ্ধতি বর্তমান সংবিধানে নেই। না, রাজনৈতিক বিষয়গুলো তো আছে, এখন তো আইন শৃঙ্খলা এমন একটা বড় একটা কিন্তু হয়ে দাঁড়িয়েছে পরিবেশের কথা। আমি একটু খোকন ভাই আপনার কাছে আসতে চাই। ওই রাজবাড়িতে যে ঘটনাটা ঘটলো, রাজবাড়ির যেই ঘটনার পরে কিন্তু একটা বড় প্রশ্নবোধক চলে এসছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। যদি এমন একটা ঘটনা এখন নিয়ন্ত্রণ করা না যায়, এই পরিস্থিতিতে নির্বাচন যত এগিয়ে আসবে, তখন বাংলাদেশের কিন্তু ইতিহাসই বলে তখন রাজনৈতিক পরিস্থিতি আরও বেশি বা আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও বেশি নাজুক অবস্থার দিকে যায় সব কিছু। এখনই যদি এই অবস্থা হয় রাজবাড়ির মতো ঘটনা, তখন আসলে কি হতে পারে এবং সেটা কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব? না, এটা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় তা নয়, সেটা সরকারই বড় দায়িত্ব। সরকার তার ইন্টেলিজেন্স দিয়ে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী দিয়ে, যারা এই দায়িত্বে আছেন এই পরিবেশ স্বাভাবিক রাখার জন্যে, জননিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে যারা আছেন, তারাই এটা করবেন। এই যে মোভ সন্ত্রাস যেটা বলছে, মোভ সংস্কৃতি যেটা হচ্ছে, এটা খুবই উদ্বেগজনক। এটা পরিকল্পিতভাবেই হচ্ছে। এটা নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্যই মাজারের এই হামলাটা হয়েছে। এটা পিছনে গভীর চক্রান্ত ষড়যন্ত্রের একটি অংশ হিসেবে আমরা মনে করি।
তো সেখানে আমরা দেখেছি একজন প্রাণহানি হয়েছে এবং অনেক অনেক মানুষ আহত হয়েছে, 7 জন arrest যেটা হয়ে হয়েছে যে গোয়ালন্দে যেটা হলো 7 জন অ্যারেস্ট হয়েছে। আমরা মনে করি যে এই ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং এই ধরনের দৃষ্টান্তমূলক যদি ব্যবস্থা তাৎক্ষণিকভাবে নেওয়া হয়, যদি উদাসীনতা যেটা হয়েছিল আমরা দেখেছিলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় 2-3 ঘন্টা সেখানে গ্রামবাসীদের সাথে শিক্ষার্থীদের সংঘাত হয়েছে, মানে রক্তক্ষয়ী সংঘাত। সেই সংঘাতে যে বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে আমরা গণমাধ্যমে দেখেছি, মিডিয়াতে দেখেছি, সেখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী অনেক পড়ে গিয়েছে। সেটা উদ্বেগজনক। এই ধরনের ঘটনা যদি ইন্টেনশনালি ইচ্ছাকৃতভাবে ঘটনা ঘটুক, একটি প্রাণহানি ঘটুক, অত্যধিক ঘটনা ঘটুক, একটি ইস্যু হোক, তো এটাতে কেউ যদি তার নেপথ্যে কোনো রকম থাকে, উদ্দেশ্য থাকে, সেটা মানে ওইটার পিছনে সেটা খুঁজেও বের করতে হবে, গোয়েন্দা সংস্থা খুঁজে বের করতে হবে যেটার পিছনে কাদের অসৎ। যেহেতু দেশি বিদেশি চক্রান্ত রয়েছে, এই ধরনের মানে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, পতিত ফ্যাসিস্টের যে প্রেতাত্মা দোসররা তারা এখনও সক্রিয়। তারা তো হাতে গোনা কিছু ব্যক্তি যারা চিহ্নিত ছিল, যারা এসব গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত, তাদেরকে আইনের আওতায় নেওয়া হয়েছে, কিছু প্রক্রিয়াধীন আছে, দেশের বাইরে চলে গেছে, আর বাকিগুলো তো সব দেশে আছে। তাদের তো অবৈধ টাকা লক্ষ লক্ষ কোটি টাকা, তারা তো এই 16 বছরে আমরা মোটা দাগি যেটা আমাদের ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, প্রায় 27 লক্ষ কোটি টাকা বিদেশে তারা পাচার করেছে। আমরা জানি যে সেকেন্ড হোম করেছে, বেগমপাড়া করেছে, সুইস ব্যাংকে টাকা রেখেছে, বাংলাদেশ ব্যাংক লুট হয়েছে, শেয়ার মার্কেট লুট হয়েছে, ব্যাংকগুলো খালি হয়েছে। এগুলোর টাকা তো তাদের কাছে অবৈধ টাকা আছে, অবৈধ অস্ত্র আছে। তারা তো চাবে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে। আবার যারা চাচ্ছে না নির্বাচনটা সঠিক সময় হোক, যারা যা মনে করে নির্বাচন হলে তারা কাঙ্ক্ষিত পাবেন না, আসন পাবে না, এবং রাজনীতি থেকে তারা হয়ে যাবেন, বিচ্ছিন্ন হয়ে যাবেন, নির্বাচনটা মানে প্রলম্বিত হলে তাদের রাজনৈতিকভাবে তাদের সুবিধা হয়। এবং বিএনপি সবচেয়ে একটি বড় দল, এখন নির্বাচন হলে তারা মনে করছে বিএনপি 2/3 মেজরিটির সংখ্যাগরিষ্ঠ নিরঙ্কুশ শাসন পেয়ে জয়লাভ করবে। এই আশঙ্কা তাদের রয়েছে, আশঙ্কা যেটা বাস্তবতা আর কি, সেটাকে সামনে রেখে তারা এই ধরনের যুক্তি, পিআর নিয়ে, সংস্কার নিয়ে, বিচার নিয়ে, এবং তারা গণপরিষদ নিয়ে, তারা জুলাই যে আমাদের জুলাই সনদের আইনি ভিত্তি, এইসব কথা বলে তারা পরিস্থিতিকে তারা একটু গোলাটে করার চেষ্টা করছে আর কি। আমি মনে করি যে এগুলা করে আমার মনে হয় যে শেষ পর্যন্ত মানে জাতি ক্ষতিগ্রস্ত হবে। আমাদের যে ফেসিবাদ বিরোধী যে ঐক্য আমরা তৈরি করেছি, যারা শহীদ হয়েছে, আবু সাইদ থেকে শুরু করে এই পর্যন্ত যারা আবু সাইদ, ওয়াসিম আকরাম, তাহমিদ থেকে শুরু করে যে 2000-এর বেশি যে জীবন দিয়েছে, প্রায় 33,000-এর মতো আহত হয়েছে, পঙ্গু হয়েছে, তারা চিরতরে অন্ধ হয়েছে, প্রায় 1000-এর মতো হবে, তারা মানে পৃথিবীর আলো থেকে বঞ্চিত হচ্ছে। এই যে এত ত্যাগ, এত জীবন, এত শহীদ, এত শাহাদত বরণ করেছে দেশের জন্য, গণতন্ত্রের জন্য, তো তাদের রক্ত কি বৃথা যাবে? এবং তারা তো চেয়েছিল একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে কেয়ারটেকার সরকারের একটি নির্বাচন, সেই নির্বাচনের মধ্যে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। এখন আমি মনে করি যে আমাদেরকে এখন আমরা কে ক্ষমতায় যাব, আমরা কে জিতবো, কার জামানত থাকবে না, কারা রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তাদের জামানত থাকবে না, এইসব চিন্তা করে যদি আমরা নির্বাচনকে পণ্ড এবং করতে চাই, বন্ধ করতে চাই, বিলম্বিত করতে চাই, বর্জন করতে চাই, তো এটা জাতি ক্ষতিগ্রস্ত হবে এবং তারা জাতির কাছে চিহ্নিত হবে, এবং তারা ইতিহাস থেকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে, জনবিচ্ছিন্ন হয়ে যাবে, এবং তারা নিশ্চিন্ন হয়ে যাবে, রাজনীতি থেকে তারা মাইনাস হয়ে যাবে। আমি একটু সরফ হাসান আপনাকে এখানে আসতে চাই। আপনি বলছিলেন যে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর একটা দূরত্ব তৈরি হয়েছে। এই যখন অবস্থা, আমি একটু এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যদি বলি, প্রত্যন্ত এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের যে এক ধরনের দুর্বলতা আছে, এটা তো এখন বোঝাই যাচ্ছে, প্রশাসনের এক ধরনের দুর্বলতা আছে বোঝাই যাচ্ছে। কিন্তু রাজনৈতিক দলগুলো তো এখানে ভূমিকা একটা রাখতে পারে, তাদের বড় ভূমিকা। আমি যে বিএনপির কথাই বলি, সবচেয়ে বড় ধরা হচ্ছে যে তারা হয়তো নির্বাচন হলে তারাই হয়তো ফেব্রুয়ারিতে সরকার গঠন করবে। বিএনপির কথা যদি আপনি কি দেখছেন সরকারকে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করা রাজনৈতিক দলগুলোতে যে আশা করা যায় সেটা হচ্ছে? সরকারকে সহযোগিতা চাচ্ছে, চাইলে না তারা দিবে। এবং শুধু একটি দল কেন, এই যে 30টি দলের সাথে সরকার আলোচনা করছে, 30টি দল সাথে রাজনৈতিক সমস্যার সমাধানের চেষ্টা করছে, 30টি দলকে নিয়েই 30টি দলেরই হ্যাঁ। সুতরাং রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে। আরেকটি আছে সামাজিক দায়িত্ব, যেটি হচ্ছে সব সমস্যাটা কিন্তু রাজনৈতিক না। আচ্ছা, এই যে রাজবাড়ির ঘটনাটি ঘটলো, এখানে আমার রাজনৈতিক মানে দলীয় রাজনীতি সেখানে ছিল না, সেখানে ছিল অসহিষ্ণুতা, সেখানে ছিল অন্যের রীতি আচার
এগুলো সমালোচনা করতে পারে, তার বিরুদ্ধে আচ্ছা সৌরভ, আইনি এখানে ব্যবস্থা ছোট্ট একটা নিতে- যোগ, আজকে যে প্রেস কনফারেন্সটা হয়েছে এই প্রেস সচিব থেকে, সেখানে কিন্তু জানানো হয়েছে 7 জন অ্যারেস্ট হয়েছে ঘটনা, তার মধ্যে 2 জন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। এর জন্য বললাম এবং যে রাজনীতি কিন্তু যাদের নাম আসছে তাদের মধ্যে তো আওয়ামী লীগ ছাড়াও আছে। হ্যাঁ, আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, তাদের প্রশ্ন হচ্ছে যে কে কোন রাজনীতির সাথে জড়িত, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই ঘটনাটা ঘটিয়েছে কারা। যদি আওয়ামী লীগের লোকজন থাকলে অবশ্যই আইনের আওতায় আনবে, বিএনপির লোকজন থাকলে আইনের আওতায় আনবে, জামাতের লোকজন থাকলে আইনের আওতায় আনবে। এর আগে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু জামাত ইসলামের নেতার নাম দেখেছি, বিএনপির একজন নেতার কথা বলা হয়েছে। সবচেয়ে হলো যে এই যে এরকম একটা পরিস্থিতি তৈরি হওয়া, এটি রাষ্ট্র রাজনীতির বাইরেও তো একই সমাজে বসবাস করে, এবং যে অভিযোগ তার বিরুদ্ধে এনেছে একজন মৃত মানুষের বিরুদ্ধে, সাধারণত আমাদের সমাজে যে কেউ মারা গেলে তার প্রতি আর ক্ষোভ, রাগ, হিংসা এটা রাখে না, ঘৃণা। কিন্তু মারা যাওয়ার পর তার উপর যে আচরণ করা হলো, তার কবর থেকে তার লাশ তুলে আনা হলো, পুড়িয়ে ফেলা হলো, এবং মানে তার উপর লাঠি দিয়ে পিটানো হয়েছে, মানে এই নজির কিন্তু নেই, বাংলাদেশে নাই, নেই। তাহলে আমরা কি এত অসহিষ্ণু হয়ে গেলাম? এটি অনেকটাই বলা যায় যে পাকিস্তানে, আফগানিস্তানে, বা আমি নাম বিশেষ বলছি না, মধ্যপ্রাচ্যের কোনো দেশে যেখানে, বা আফ্রিকার কোনো দেশে এরকম ঘটনা ঘটে, আমাদের এখানে তাহলে আমরা এত বছরে আমরা সহিষ্ণু বাঙালি জাতির কথা বলি, আমরা সহিষ্ণু সমাজের কথা বলি, সব ধর্ম সব মতের মানুষ একসঙ্গে থাকার কথা বলি। ওই ভদ্রলোক যদি কোনো অন্যায় করে থাকে তার বিরুদ্ধে আইনি কেন প্রতিকার চাওয়া হলো না? কেন আইনের কাছে, সরকারের কাছে কেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কেন যাওয়া হলো না? তো এটি এক ধরনের খুবই, এটি আগামী নির্বাচনকে কেন্দ্র করে কি পরিস্থিতি তৈরি হবে তার চেয়েও গুরুত্বপূর্ণ। নির্বাচনের পরেও তো এই সমস্যা থাকবে আমাদের। তো থেমে থেমে যেমন বিভিন্ন মাজারে, ওর পরেও তো রাজবাড়ির ঘটনার পর অন্য জায়গায় তো মাজারে হামলা হয়েছে, অথবা হাটহাজারিতে, দুই পক্ষ। এখন কে ধর্মপ্রাণ, কে ধর্মপ্রাণ নয়, কে সত্যিকার ইসলামের অনুসারী, সত্যিকার ইসলামের অনুসারী নয়, এটি বিচার করবে কে? এটি বিচার তো মানুষ করবে না আল্লাহ তাআলা করবে, মানে এটি একটি ব্যাপার। আর ইসলামী বেত্তা বিভিন্ন দেশেই আছে যারা ধর্মীয় বুজুর্গ ব্যক্তি, যারা বিশেষজ্ঞ, ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা যারা জানেন, তাদের কাছে যাওয়া। এখন এরা কি, তাহলে বাংলাদেশে জাতীয় মসজিদ আছে বাইতুল মোকাররম, তাহলে বাইতুল মোকাররমের যে ইমাম বা বাইতুল মোকাররমের যে খতিব, তার কাছে ব্যাখ্যা চাইতে পারে। এমনকি ধর্ম মন্ত্রণালয় আছে। পুরো বিষয়টা হচ্ছে এটি যে এর সাথে দলীয় রাজনীতি বা রাষ্ট্র নীতিও এর সঙ্গে আনা উচিত না। কারণ আমরা এখানে শত শত বছর ধরে নানা ধর্মের, নানা মতের মানুষ বসবাস করছে। ইসলাম অনুসারীদের মধ্যে তো অনেক মত আছে, কেউ শিয়া, সুন্নি, কেউ অন্য তরিকার, সবাই একসঙ্গে থাকবে। এবং আমরা তো এই যে পরমত সহিষ্ণুতা, এবং বাংলাদেশের মানুষের তো এটি একটা ঐতিহ্য ছিল, এটা একটা সুনাম ছিল, সেই সুনামটা কোনোভাবেই নষ্ট না হয়। আমরা কি দুই মতের মানুষ পাশাপাশি থাকবো না? রাজনীতিতেও কি দেখুন, রাজনীতিতেও তো এরকম। এখন তো দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ কী চেয়েছিল, তার মতের বাইরে যারা, তাদের বিরুদ্ধে দমন পীড়ন, এবং তারা কেউ রাজনীতি করবে না, তারা কেউ সংসদে যাবে না, তারা যাতে না যেতে পারে এরকম। এখন তো এই 24শে জুলাই অভ্যুত্থানে যারা অংশীদার, তাদের মধ্যেই যে ধরনের ঝগড়া বিবাদ, যে ধরনের একে অপরকে যে ভাষায় আক্রমণ করা হচ্ছে, তাতে মনে হচ্ছে যে তারাও একসঙ্গে থাকতে চায় না। এখন ধরেন বিএনপি, এই আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, প্রধান উপদেষ্টা বলছেন, প্রধান উপদেষ্টা একাধিকবার বলছেন, সেই নির্বাচনে যে সক্রিয় রাজনৈতিক দলগুলোর কোনো একটি বা একাধিক দল যদি অংশ না নেয়, তাহলে সেই নির্বাচনের চরিত্র কী হবে? বা নিলেও যদি তারা আন্তরিকভাবে না নেয়, মানে তাদের ভূমিকা যদি নেতিবাচক থাকে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, এটাই যদি লক্ষ্য থাকে, তাহলে তো যারাই ক্ষমতায় আসবে, যারাই নির্বাচনে জয়ী হবে, তাদের জন্য একটা বড় সংকট তৈরি হবে। তা আমরা তো চাই না যে এই 24শে জুলাই অভ্যুত্থানের পর একটা সংকট তৈরি হোক, একটা সুষ্ঠু নির্বাচন হোক। তার আগে সরকারের যেটা দায়িত্ব, এই মানে যে কোনো মূল্যে
এই যে মব সন্ত্রাস বা সংঘবদ্ধ যে সহিংসতার ঘটনা, এটি কঠোর হাতে দমন করতে হবে। 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথমত হচ্ছে যে এই ঘটনাটা ঘটানোর মোকাবেলা করাটা হচ্ছে প্রথম দায়িত্ব ছিল। সেটা হাটহাজারীর ক্ষেত্রে সত্য, সেটাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সত্য, সেটি অন্য যে কোনো জায়গায়। আমরা আসবো এই প্রসঙ্গে। একজন দর্শক আছে, ফোনটা নিয়ে নেই একটু। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমার নাম আব্দুল সালাম। জি সালাম সাহেব বলেন। আমার নাম আব্দুল সালাম। বলেন। জি, আমার প্রশ্ন হলো বিএনপি নেতার কাছে যে উনি কি এই যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যে একটা কথা হইতেছে, জি এই বিষয়ে ওনার মতামত কি? তিনি নিষিদ্ধ করবেন? জি জি আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আর আরেকজন আছেন মনে হয়। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন পটুয়াখালী থেকে বলছি। আমি একজন এনজিও কর্মী। তো আমি রাজনৈতিক ব্যক্তিত্ব খায়রুল খোকন ভাইয়ের কাছে প্রশ্ন যে বাংলাদেশের বর্তমান ভোটের রাজনীতিতে বিএনপির সাথে যে প্রতিদ্বন্দ্বিতা করবে এরকমের দল বাংলাদেশে আমি দেখতেছি না। কারণ আমি গ্রামগঞ্জে ঘুরি, আমি দেখতে পাচ্ছি যে বর্তমান সময় নির্বাচন হলে বিএনপির সাথে যে কেন্দ্রে গিয়ে কোন দল বিএনপি যদি মব করে সেটাকে ট্যাকেল দিবে এরকমের কোন দলই নাই। তো বাংলাদেশে জনগণ এবং অন্য দল দেখা গেছে যে পুলিশ মানে না, সেনাবাহিনী মানে না, কাউকে মানে না, মানে যে কোনো জায়গায় ঘাটে পথে সব জায়গায় মব। প্রশ্নটা বলেন। আসলে কি বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার? আর একটা প্রশ্ন হচ্ছে ফোরাট স্যারের সাথে যে বাংলাদেশের রাজনৈতিক আদর্শ মানে কি? রাজার যে নীতি সেটাকে বলে রাজনীতি। বিগত সরকার করে গেছে একটা, বর্তমানে যেটা চলতেছে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যাকে সবাই সালাম করে এবং ইজ্জত দেয়, তো দেখা গেছে তার নামটাও সুন্দরভাবে বলতে পারে না, তারা ব্যঙ্গ করে বলে। তারা কিসের রাজনীতি করবে? জি খায়রুল কবি কখন খুব ছোট্ট করে যে এক দর্শক ফোন করেছিলেন যে জাতীয় পার্টির নিষিদ্ধের ব্যাপারে বিএনপির অবস্থান কি? না, বিএনপির অবস্থান জাতীয় পার্টির বিষয়ে তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে সবচেয়ে জাতীয় পার্টি তো আপনি জানেন যে সামরিক জনতা স্বৈরাচার এরশাদ 1982 সালের 24শে মার্চ একটি নির্বাচিত সরকারের কাছে রাতের অন্ধকারে অস্ত্রের মুখে ক্ষমতা দখল করে দিচ্ছিল 1924 মার্চ। তো সেখানে তারপর থেকে দীর্ঘ 9 বছর আমরা এই দেশের ছাত্র সমাজের যে সকল গণতান্ত্রিক শক্তি আমরা ঐক্যবদ্ধভাবে একটি স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি দায়িত্ব নিয়ে আন্দোলন করে তিনি আপসহীন দেশনেত্রী তিনি খেতাব পেয়েছিলেন এবং স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়ে আমরা 1990 সালে আমাদের সর্বদলীয় ছাত্রকে গঠন করেছি। সেই গঠন করে আমরা ডাকসুর নেতৃত্বে তখন আমাদের ওই আন্দোলনটা একটা চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে নিয়ে আমরা 1990-এর আমরা জানেন যে 6 ডিসেম্বর স্বৈরাচার এরশাদের চূড়ান্ত পতন হয়েছিল। সেই পতনের পরবর্তীতে আমরা জানেন যে জাতীয় পার্টির সাথে কারা সখ্যতা হয়েছিল, সঙ্গী ছিল দীর্ঘদিন। সেই জাতীয় পার্টির ব্যাপারে তো আমাদের স্ট্যান্ড ক্লিয়ার। আমাদের দেখেছেন 86-এ আমাদের পথিত ফেসিস্ট স্বৈরাচারের যে আমাদের আওয়ামী লীগের যে সভানেত্রী যে ফেসিস্ট হাসিনা, উনিও তো নির্বাচনে গিয়েছিলেন। রাতের অন্ধকারে তিনি লং ড্রাইভে গিয়ে বলেছিলেন আমি রাজি। তারপরে শহীদের রক্তের সাথে বেইমানি করে তিনি সংগঠিত জাতীয় বেইমান হয়েছিলেন। 86 সালের নির্বাচনে জামাতও ছিল, সেই নির্বাচনে 88 নির্বাচনে গিয়েছিলেন, আমরা দেখেছেন। সেই নির্বাচনে তারা গিয়েছেন। 4 বছর প্রলম্বিত হয়েছিল আমাদের সেই বিজয়, মানে এই শহীদ রক্তের সাথে বেইমানি করে তারা যাওয়ার জন্য যে জয়নাল জামুক, সেলিম দেলোয়ার, তারপরে আমার নূর হোসেন, জিহাদ, ডাক্তার আমাদের সামসুল আলম মিলন, সে অনেক অসংখ্য শহীদ রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি। সেই অর্জনের মধ্য দিয়ে আমাদের পরবর্তীতে আমরা তার বিচার দাবি করেছিলাম যে তার বাংলাদেশে যেন তার এই স্বৈরাচার এরশাদের যে দীর্ঘদিন যে গণতন্ত্রকে হত্যা করেছে তার বিচার হওয়া দরকার। কিন্তু সেই ধারাবাহিকতা আমরা দেখেছি কিভাবে মানে দীর্ঘদিন নির্বাচনে তারা দেখেছেন যে 96-এ আওয়ামী লীগ এই বিএনপি সরকারের বিরুদ্ধে জামাত এবং আওয়ামী লীগ যৌথভাবে আন্দোলন করেছে, তারা একসাথে আন্দোলন করেছে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে। সেখানে বেগম খালেদা জিয়া সংস্কৃতিগত উত্তরণ ঘটেছেন এবং কেয়ারটেকার সরকারের বিল পাস করেছেন, সেটা আমরা ইতিহাস আমরা জানি। পরবর্তীতে আমরা দেখেছেন যে তারা দেশের আমাদের সাথেও তাদের ছিল, জামাতেরও ছিল, কিন্তু জাতীয় পার্টির সাথে আমাদের কখনো হয়নি। সেই জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয় যেটা নিয়ে আজকে কথা হচ্ছে যে আমরা তো বিএনপি একটি উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল, আমরা সমস্ত রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার রয়েছে।
বিএনপি দল একটা ফেসির দল, একটা গণতান্ত্রিক দল। সেই গণতান্ত্রিক দল হিসেবে গণতন্ত্র বা পূর্বশত্রুতার পরামর্শ সহিষ্ণুতা এবং যারা যারা বাংলাদেশের রাজনীতি করতে পারবে সেখানে আমাদের সংবিধান অনুযায়ী তারা রাজনীতি করার একটা নাগরিকের অধিকার রয়েছে। তারা কয়েছে আমরা নিষিদ্ধ রাজনীতির পক্ষে না, কোনো দল নিষিদ্ধের পক্ষে না। যারা নিষিদ্ধ চাচ্ছে তাদের এই নিষিদ্ধ জাতীয় পার্টি নিষিদ্ধ হলে তাদের কি বেনিফিট, তাদের সেই কি বেনিফিশিয়ারি হবে তারা, এটা তাদের জন্য মানে সুবিধা হয় যাতে আগামী নির্বাচনে সেই তারাই চাচ্ছে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ। সেটা আমরা চাই, ভোটের হিসাব এখানে ভোটের হিসাবে আছে। আচ্ছা, আমি একটু ডাকসু নির্বাচনে যাই। ডাকসু নির্বাচন আপনার সাথে আমার কথা আছে। আমি সরফ হোসেন আপনাকে জানতে চাইবো, 5ই আগস্টের পর প্রথম কোনো একটা নির্বাচন হতে যাচ্ছে এবং এই নির্বাচনটি সাধারণ মানুষের মধ্যে খুব আগ্রহ তৈরি করেছে ডাকসু নির্বাচন, এবং মিডিয়াতে অবশ্যই একটা আগ্রহ জায়গা আছে। সব কিছু মিলে ডাকসু নির্বাচন এখন পর্যন্ত আপনার পর্যবেক্ষণ কি কীরকম হচ্ছে? তার আগে আমি ওই যে একজন দর্শক যে প্রশ্ন করেছিলেন, হ্যাঁ, সেটাও ডাকসু নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট না, কিন্তু জাতীয় নির্বাচনের সঙ্গে, যে এখন মাঠে বিএনপি অপ্রতিদ্বন্দ্বী, তার কোনো প্রতিদ্বন্দ্বী নাই। এখন প্রতিদ্বন্দ্বী যদি না থাকে তাহলে তারপর নির্বাচনটা হবে কি করে? অর্থাৎ বাছাইয়ের সুযোগ, যে কারণে জাতীয় পার্টি যে নিষিদ্ধ করা না করার প্রশ্নটা এসেছে। এবং যারা মনে করে যে জাতীয় পার্টি যদি নির্বাচনী রাজনীতিতে থাকে তাহলে জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগ বিরোধী দলের আসনেও বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠা পেতে পারে, এই ভয় যাদের, অর্থাৎ নিজেদের প্রতি আস্থার অভাব এতটাই যে জাতীয় পার্টি যার কোনো প্রায় জনবিচ্ছিন্ন এবং রংপুর বা ওই এলাকা ভিত্তিকই দল, সারা দেশে তার প্রভাব প্রতিপত্তি নাই। ঢাকা শহরে তারা মিছিল করতে পারে না, সমাবেশ করতে পারে না, এবং তাদের অফিস বারবার আক্রান্ত হয়। সেই দলকে যদি এত ভয় পায় সেটা তো খুবই উদ্বেগের। অর্থাৎ তাহলে কি এই জনবিচ্ছিন্ন দল হিসেবে যারা পরিচিত, যারা স্বৈরাচারের দোসর, তাদেরকে এতই জনসমর্থন যে তারা নির্বাচন করলে মানে ফলাফল এরকম উল্টে দিতে পারবে? এটি একটি বিষয়। দ্বিতীয় হচ্ছে যে আপনি যেটা বললেন যে এরকম নির্বাচন হলে সেটার ধরেন জাতীয় পার্টি নেই, আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয়েছে, তাহলে নির্বাচনের চিত্রটা কি হবে? এবং সেক্ষেত্রে জামাত ইসলাম, এনসিপি বা অন্যান্য দল বিএনপিকে মোকাবেলা করার কথা, যে বিএনপি যতই শক্তিশালী হোক আমরা সম্মিলিতভাবে আমরা প্রতিদ্বন্দ্বিতা দেখাবো, যে আমরা সমানে সমান লড়ব। এবং জামাত ইসলামের আমিরে নায়েবে আমির তিনি কিন্তু এটা বলেছেন বিএনপির বাইরে সবাইকে নিয়ে জোট করবে। সেটা একটা নির্বাচনের চিত্র হতে পারে। এই যে নিষিদ্ধ করার যেটা খোকন ভাই বলছে, যে নিষিদ্ধের রাজনীতি ফল দেয় না। আওয়ামী লীগ তো জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল, যদি নিষিদ্ধ করে কি তারা কি ফল পেয়েছে? আজকেও যারা একের পর এক রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার দাবি করছে, তাতে গণতন্ত্র লাভবান হবে না ক্ষতিগ্রস্ত হবে? ডাকসু নির্বাচন, ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর এখানে সাবেক জিএস আছেন অনেকে। স্বাধীনতার পর 54টি নির্বাচন হওয়ার কথা 54 বছরে, কিন্তু আমরা নির্বাচন পেয়েছি মাত্র 7টি। এটি দুর্ভাগ্য আমাদের। এবং বাংলাদেশের রাজনীতির যে দুরবস্থা, রাজনীতির যে সংকটপূর্ণ অবস্থা, এর কারণ ডাকসু বা ছাত্র সংসদগুলো নির্বাচন না হওয়া। প্রথমত হচ্ছে নেতৃত্ব তৈরি হয় না এই ছাত্র সংসদ নির্বাচন না হলে। দ্বিতীয় হচ্ছে যে উপর থেকে চাপিয়ে দেওয়া হয় রাজনীতি। আপনারা দেখছেন যে সব রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব কারা করে? ব্যবসায়ী, আমলা, সাবেক আমলা ইত্যাদি। ডাকসু নির্বাচন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় যে স্বাধীনতার সূতির কারাগার। তো এই বিশ্ববিদ্যালয়ে একটা ঐতিহ্য আছে, একটি সুনাম আছে, একটি অহংকার আছে। সেখানে এটি শুধু স্বাধীনতার আন্দোলনে, স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেনি, মুক্ত বুদ্ধির আন্দোলনেও অগ্রণী ভূমিকা পালন করেছে। তো সেই বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা এমন প্রতিনিধিই বেছে নেবেন যারা মুক্ত চিন্তা করে, যারা স্বার্থের পক্ষে সবসময় সোচ্চার থাকে। খায়রুল আলম কবির খোকন, আপনি ডাকসুর জিএস ছিলেন। এবারকার ডাকসু ইলেকশন আসলে শেষ পর্যন্ত পরিস্থিতি, পরিবেশ সবকিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে? এখনো পর্যন্ত যদিও কিছু ছন্দপতন হয়েছে, ডাকসু নির্বাচন আমাদের 6 বছর পর আবার হচ্ছে,
6 বছর আগে আবার আমরা দেখেছি যে আমরা 1990-এর 6 জুনে আমরা নির্বাচিত হয়েছিলাম, তারপরে আবার 29 বছর পরে আবার হয়েছিল ডাকসু ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে। সেই নির্বাচনও প্রস্তাবিত নির্বাচন ছিল, বিতর্কিত নির্বাচন ছিল, সেখানে অনুকূল ওই ইলেকশনের অনুকূল পরিবেশও ছিল না, তারপরে সেখানে অনেকটা একতরফা হয়েছিল। যে এইবারে 6 বছর পরে হচ্ছে সেই নির্বাচনটা, যেহেতু এবারের প্রেক্ষাপটটা ভিন্ন, একটা ঐতিহাসিক ছাত্র অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটি কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নেই, এখন আছে একটি ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, তার অধীনে হচ্ছে, এবং নির্বাচনের একটি অনুকূল পরিবেশ, একটি শিক্ষার মানে ভোটের পরিবেশ এবং প্রচারের পরিবেশের ক্ষেত্রে কিছুটা ঘটনা ঘটেছে আমরা দেখেছি। ক্যাম্পাসের এখানে দুই পক্ষই তারা শঙ্কা এবং সংশয় ব্যক্ত করেছেন, পরিস্থিতি মানে অনুকূলে না, আমাদের একজন ছাত্রীর বিরুদ্ধে গণধর্ষণেরও মানে করেছে, মানে হুমকি দিয়েছে, এগুলো নিয়ে উত্তেজনা হয়েছে। একজন রিট করা নিয়ে যে ঘটনা ঘটেছে, একজন ছাত্রী রিট করেছিল ছাত্র শিবিরের যে সাধারণ সম্পাদকের বৈধতা নিয়ে, যে ছাত্রলীগ নিষিদ্ধ হলে কেন ছাত্র দলে অনেকে এবার স্টুডেন্টদের বাড়িতে গিয়ে ভোট চেয়েছে। এটা এবার কিন্তু সেখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার ভোটার হলো প্রায় 40,000 ভোটার, এর মধ্যে আবাসিক প্রায় 20,000-এর মতো হবে, ছাত্রী হবো 19,000 সামথিং হবে, আর বাকিগুলো হলো নন আবাসিক আর কি। তো হলে এখানে কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর কিন্তু কোনো হলে যারা আবাসিক শুধু তারাই নয়, বাইরে যারা অবস্থান করেন, যারা অনাবাসিক, হ্যাঁ, তাদের ভোটটাও কিন্তু গুরুত্বপূর্ণ। অত্যন্ত মেধাবী, প্রতিভাবান, সচেতন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হন, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অতীত গৌরব উজ্জ্বল যে ইতিহাস, যেখানে আন্দোলনের সূতিকাগার, সকল ফেসিবাদ বিরোধী অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, মানুষের অধিকার জন্য, ছাত্রসম অধিকারের জন্য আমরা 52-এর ভাষা আন্দোলন শুরু করে 62-র শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান স্বাধীনতার যুদ্ধ, সর্বশেষ আমাদের 90-এর সফল ছাত্র গণ অভ্যুত্থান, তার পরবর্তীতে ওই ধারাবাহিকতায় আমরা দেখেছি জুলাই আগস্টে ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে। এর মধ্যে দিয়ে নির্বাচনটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, দৃষ্টান্তমূলক জাতীয় নির্বাচনের প্রাক্কালীন নির্বাচনটা হচ্ছে। আমরা আশা করবো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্নই ওঠে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস, ঐতিহ্য, 54 বছরের 7টি নির্বাচন অনুষ্ঠিত, তার মধ্যে কোনোদিনই ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাধীনতা বিরোধী এবং আমাদের দেশের ওই ধর্মান্ধ এবং তারা ধর্ম ব্যবসায়ী যারা মানুষকে বিভ্রান্ত করে এবং এই প্রগতিশীলের পক্ষেই বরাবর ছিল এই দেশের ছাত্র সমাজ, এইসব অন্যায়ের অত্যাচার বিরুদ্ধে তারা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনোদিনই আমাদের সময় তারা রাজনীতি, প্রকাশ্যে রাজনীতি তারা করতে পারে না। শিক্ষা পরিবেশ পরিষদের 23টি সংগঠন ছিল, সেখানে কিন্তু ছাত্র সমাজ এবং ছাত্র শিবির কোনোদিনই আসতে পারে নাই। এই জন্য ছাত্রী ও শিবিরের ওরা আগামী দিনে ডাকসু নির্বাচনে তারা বিজয়ী হবে অকল্পনীয়। এই দেশের ছাত্র সমাজই ভুল করবে না, তাদের সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় তারা যোগ্য প্রার্থীটিকে ভোট দিয়ে নির্বাচিত করে তার ইতিহাস সৃষ্টি করবে। 30 সেকেন্ড যদি কোনো মন্তব্য থাকে। না, তাহলে আমি আজকের বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না, বা এটা নিয়ে তো কথা হয়েছে। আজকে যে একজন আমাদের দেশের পুরোধা ব্যক্তিত্ব, রাজনীতিক, লেখক, চিন্তক বদরুদ্দীন ওমর প্রয়াত হয়েছেন, তার প্রতি শ্রদ্ধা জানাই। এবং তিনি যে সমাজের আকাঙ্ক্ষা করেছেন, যে মুক্ত সমাজ, যে বৈষম্যহীন সমাজ এবং একটি গণতান্ত্রিক সমাজ, সেই সমাজ যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে তার প্রতি শ্রদ্ধা জানানো হবে। ধন্যবাদ। আমিও বদরুদ্দীন ওমর উনি মৃত্যুবরণ করেছেন, তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত, মর্মাহত। তার মধ্যে একজন লেখক, সাংবাদিক, রাজনীতিবিদ আমরা হারিয়েছি এবং জাতি তার অভাব খুব সহজে পূরণ হবে না আর কি। তার মধ্যে দুজনকে ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। সময় শেষ। দর্শক, আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই টিমের সঙ্গে থাকবেন।